নতুন কর্মসপ্তাহ শুরু হলো আজ। দেশের অর্থনীতি একটি আনকোরা সপ্তাহ শুরুর আগে কোন অবস্থানে আছে? কাঁচাবাজার, বন্দর থেকে শুরু করে ব্যাংকপাড়া, সেই তথ্য জানাতেই আমাদের আয়োজন বৌনি। সঙ্গে আছি আমি সাজিদ আরাফাত। শুরুতে জানবো ব্যাংকের মাধ্যমে যে প্রবাসী আয় আসে সেই তথ্য। বছরের প্রথম ৮ মাসে প্রবাসী আয় সংগ্রহে চমক দেখিয়েছে কৃষি ব্যাংক। শীর্ষ 10টি ব্যাংকের মধ্যে সবার শীর্ষে ইসলামী ব্যাংক থাকলেও কৃষি ব্যাংকের অবস্থান ৩ নম্বরে। প্রবাসী আয় সংগ্রহ করেছে ১৯৭ কোটি ডলারেরও বেশি। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। আমরা সেটির পুরো চিত্রটি একটু দেখব যে প্রবাসী আয়ে কোন ব্যাংক কত কোটি ডলার তারা এসেছে তাদের মাধ্যমে। আমরা দেখছি প্রবাসী আয় শীর্ষ যে 10 ব্যাংক বছরের প্রথম ৮ মাসের চিত্র আমরা দেখাচ্ছি। ইসলামী ব্যাংক রয়েছে সবার শীর্ষে, ৩৬৩.৪৫ কোটি ডলার তাদের মাধ্যমে এসেছে প্রবাসী আয়, এবং অগ্রণী ব্যাংক রয়েছে 2 নম্বরে, 200 কোটি টাকারও বেশি আমরা দেখছি। এবং 3 নম্বরে যেটি বলছিলাম যে কৃষি ব্যাংকের অবস্থান ১৯৭.৬২ কোটি ডলার রেমিটেন্স এসেছে। এবং তারপরেই অবস্থান দেখছি আমরা জনতা ব্যাংকের ১৪৭.৭৮ কোটি ডলার। ব্র্যাক ব্যাংকের অবস্থান রয়েছে তারপরে ১৩৯ কোটি ডলার দেখছি, এবং সোনালী ব্যাংক রয়েছে ১২৭.65 কোটি ডলার। এরপরেই অবস্থান ট্রাস্ট ব্যাংক, তারপর অবস্থান করছে রূপালী ব্যাংক ৯০.৩ কোটি ডলার। ঢাকা ব্যাংক রয়েছে এই তালিকায় ৫৭.৯৯ কোটি ডলার, এবং সবশেষ রয়েছে ৫৭.৬৭ কোটি ডলার নিয়ে সিটি ব্যাংক। আমরা যে বিষয়টি দেখছি এখানে যে 10টি ব্যাংকের কথা বলা হচ্ছে, সেখানে কিন্তু প্রথম 3টি বা 4টি ব্যাংকই আমরা প্রথম শীর্ষের দেখছি যে তারা কিন্তু সরকারি ব্যাংক। এবং সেই চিত্রটি আমরা দেখছিলাম যে কে কত পরিমাণ প্রবাসী আয় যা রেমিটেন্স কোন ব্যাংকের মাধ্যমে এসেছে, সেই চিত্রটি দেখালাম। এটি বাংলাদেশ ব্যাংকের যে তথ্য, সেই তথ্য অনুযায়ী আমরা দেখিয়েছি। বাংলাদেশে প্রদত্ত মোট ঋণের প্রায় ৭৮% ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলকে ঘিরে। পলিসি রিসার্চ ইনস্টিটিউট PRI এর এক গবেষণায় উঠে এসেছে এই তথ্য। এর ফলে দেশের অন্যান্য অঞ্চল আর্থিকভাবে পিছিয়ে পড়ছে বলেও জানানো হয়েছে। আমরা সেটি একটু দেখে আসতে চাই যে ঢাকা এবং চট্টগ্রাম সহ দেশের অন্যান্য বিভাগীয় শহরগুলোতে যে অঞ্চল ভিত্তিক ঋণের পরিমাণ সেটি আসলে কেমন। আমরা বলছিলাম ঢাকা সবার শীর্ষে রয়েছে, আমরা দেখছি ৬২.৯৫% ঋণের পরিমাণ। চট্টগ্রাম অঞ্চলে ১৫.৪৫%, এবং তৃতীয় অবস্থানে দেখছি আমরা নারায়ণগঞ্জ রয়েছে ১.৪৫% ঋণের পরিমাণ। খুলনায় রয়েছে ১.২৭%। এরপরেই রাজশাহীতে একই পরিমাণ ১.২৭%। অর্থাৎ আমরা দেখছি যে ঢাকা চট্টগ্রাম অঞ্চলে কিন্তু সবচেয়ে বেশি এই ঋণের পরিমাণ, এবং অন্যান্য বিভাগীয় বা জেলা শহরগুলোতে কিন্তু এটি কম। এবং এর ফলে কিন্তু একটা বৈষম্য দেখা যায়। আমরা দেখছি যে এই যে খাত ভিত্তিক বা অঞ্চল ভিত্তিক যে উন্নয়নের বিষয়গুলো রয়েছে, সেগুলোতে কিন্তু অনেকখানি একটি শঙ্কা বা সংশয়ের কথা বলছে যারা এই রিসার্চটি করেছে। তাদের মাধ্যমে কিন্তু এটি উঠে এসেছে যে ঢাকা চট্টগ্রাম থেকে অন্যান্য যে জেলাগুলো, কিছু কিছু জেলা আমরা দেখেছি যে 0% বরাদ্দ, বান্দরবান থেকে বা খাগড়াছড়ি এই অঞ্চলগুলোতে 0% যে ঋণের পরিমাণ সেখানে দেখেছে, এবং তারা সেটিকে আশঙ্কাজনক বলছে যে একটি ভারসাম্যহীনতার কথাও বলছে এই পলিসি রিসার্চ ইনস্টিটিউট। কমছে বিল বন্ডের সুদ, বাড়ছে আমানতের সুদ হার। তারল্য পরিস্থিতির উন্নতি হলেও অনেক ব্যাংক আমানত সংগ্রহে ব্যর্থ হচ্ছে, ফলে উচ্চ সুদ দিয়ে আমানত সংগ্রহের চেষ্টা করছে তারা। 30টিরও বেশি ব্যাংক বাড়িয়েছে সুদের পরিমাণ। আমরা একটু দেখে আসতে চাই যে বিল বন্ড এবং ঋণের সুদের যে পরিমাণের কথা বলছিলাম সেটি কী পরিমাণের রয়েছে। প্রতিষ্ঠান আমরা রাষ্ট্রায়ত্ত ব্যাংক দেখছি, পূর্বের পরিমাণ 9.44%, বর্তমান পরিমাণ দেখছি আমরা 9.39%। বেসরকারি ব্যাংক পূর্বের পরিমাণ 9.91% এবং বর্তমান পরিমাণ 9.89%। যেটি বলছিলাম যে সুদের পরিমাণ বেড়েছে কিছুটা, কমেছে সেটি আমরা দেখছি। বিদেশি ব্যাংকের ক্ষেত্রে আমরা দেখছি যে পূর্বের পরিমাণ 7.08, সেটি বর্তমানে কিন্তু খানিকটা বেড়েছে 7.23% আমরা দেখছি। পরবর্তীতে আমরা একটু দেখে আসতে চাই যে বিল বন্ডের যে সুদ হার সেটি আমরা দেখছি। ট্রেজারি বিলের যে পরিমাণ সেটি পূর্বে ছিল 11.94%, বর্তমান পরিমাণ আমরা দেখছি 10.13%। 2 বছর মেয়াদী যে বন্ড রয়েছে সেটির পরিমাণ আমরা দেখছি পূর্বে ছিল 12.20,
এবং বর্তমান পরিমাণ দেখছি আমরা 10.14 শতাংশ। সর্বোচ্চ মেয়াদি যে বন্ড সেটি 12.44 শতাংশ পূর্বের পরিমাণ, এবং বর্তমান পরিমাণ দেখছি আমরা কমে এসেছে 10.21 শতাংশ। বাংলাদেশ ব্যাংকের যে তথ্য, সেই তথ্য অনুযায়ী আমরা এই চিত্রটি দেখালাম। এক দশকে নারী অভিবাসীর সংখ্যা অর্ধেকে নেমেছে। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বলছে, বিদেশ যাওয়া নারী কর্মীর সংখ্যা কমেছে 66%। গবেষণা বলছে 94% নারী মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হন। আমরা জানি যে বাংলাদেশের যে অভিবাসন যে আয়, তার অন্যতম একটি ভূমিকা রাখে কিন্তু নারীরা। এই নারীদের অভিবাসন কিন্তু কমে যাচ্ছে। সেটি কেন এবং কি কারণে, আমরা সেটি একটু দেখে আসতে চাই। যেটি বলছিলাম যে বছর ভিত্তিক পরিমাণ কমে গিয়েছে অনেকটাই, যেটি জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য বলছে। আমরা একটু সাল ভিত্তিক দেখে আসতে চাই। 2016 সাল থেকে শুরু করি। 1,18,088 জন নারী অভিবাসী ছিল। 2017 সালে সেটি কিন্তু খানিকটা বেড়েছে 1,21,925 জন। পরবর্তীতে 2018 সালে আমরা দেখছি কিছুটা কমেছে 1,01,695। তারপরে আমরা 2019 সালেও দেখছি কিছুটা কমেছে। 20 সালেও কিন্তু ধারাবাহিকভাবে কমে এসেছে। 20-21 সালে আমরা দেখছি যে করোনার একটি প্রভাব ছিল, সেই প্রভাবের কারণে কিন্তু এই যে নারী অভিবাসী যারা রয়েছে, তাদের যে বিদেশে যাওয়ার যে প্রবণতা, সেটি কিন্তু অনেকখানি কমে এসেছে। আমরা দেখছি 2021 সালে একদম 21,943 জন ছিল মাত্র, এবং 2022 সালে কিন্তু সেটি আবার ঘুরে দাঁড়িয়েছে 1,05,466 জন নারী অভিবাসী আমরা দেখতে পাচ্ছি, নারী কর্মী যারা বিদেশে গিয়ে রেমিটেন্স পাঠিয়েছে বাংলাদেশে। এমন সংখ্যা আমরা দেখছি বেড়েছে 2022 সালে। 2023 সালে কিন্তু ক্রমাগতভাবে আবারও কমতে শুরু করেছে। 2023, 24, 25 সালে কিন্তু কমে আসতে আসতে সবশেষ 2025 সালে আমরা দেখছি মাত্র 40,088 জন যে নারী কর্মী অভিবাসী, তারা যারা অভিবাসন নিয়ে থাকেন মধ্যপ্রাচ্য সহ বাংলাদেশের বিদেশের বিভিন্ন দেশে, সেটি কিন্তু অনেকখানি কমে এসেছে। এবং কেন কমে এসেছে আমরা সেটিও একটু দেখতে চাই যে কি কি কারণ আসলে তারা কোন ধরনের হয়রানি বা নির্যাতনের শিকার হন। সেটি একটি গবেষণায় উঠে এসেছে। নারীরা শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হন 94% বলা হচ্ছে। যৌন হয়রানির শিকার হন 47%, চিকিৎসা বঞ্চিত থাকেন 97%। আমরা দেখে থাকি যে যারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন যে দেশে কাজ করে থাকেন, সেখানে গিয়ে নানান ধরনের প্রতিবন্ধকতার শিকার হন, সেগুলোই আমরা দেখছি যে ছুটি বঞ্চিত থাকেন 97%, খাবার বঞ্চিত 80% নারী অভিবাসী। বেসরকারি একটি সংস্থা ওকাপ, তাদের একটি গবেষণায় উঠে এসেছে এই তথ্য। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর সাম্প্রতিক জরিপে উঠে এসেছে দেশে বেকারের সংখ্যা 26,24,000। সবচেয়ে বেশি বেকার ঢাকা বিভাগে, এরপরই রয়েছে চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে। আমরা সেই চিত্র একটু দেখে আসতে চাই। বাংলাদেশে কি পরিমাণ বেকার রয়েছে এই মুহূর্তে, বেকারত্ব যে জরিপ হয়েছে সাম্প্রতিক সময়ে বিভাগ ভিত্তিক যে হিসাব, সেটি আমরা দেখতে পাচ্ছি ঢাকায় সবচেয়ে বেশি 6,87,000 বেকার রয়েছে, চট্টগ্রামে 5,84,000, এর পরবর্তীতে রাজশাহীতে রয়েছে 3,57,000, খুলনায় 3,31,000, সিলেটে 2,16,000, রংপুরে দেখছি 2,06,000 এবং বরিশাল, ময়মনসিংহে খানিকটা কম এই বিভাগগুলো হচ্ছে 1,39,000 বরিশাল, এবং ময়মনসিংহে দেখছি 1,04,000। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো সাম্প্রতিক সময়ে এই জরিপটি করেছে। আমরা পরবর্তীতে একটু দেখতে চাই যে চাকরি খোঁজার মাধ্যম বলা হচ্ছে এই জরিপে উঠে এসেছে। আত্মীয় স্বজনের মাধ্যমে চাকরি খুঁজে থাকেন 36% মানুষ, বিজ্ঞাপন দেখে চাকরি খোঁজেন 26% মানুষ, এবং প্রতিষ্ঠানে গিয়ে সরাসরি চাকরি নেয়ার যে প্রবণতা, সেটি আমরা দেখছি 12%। এই যে জরিপ, সেখানে কিন্তু বেকারত্বের হার যেমন উঠে এসেছে, তেমনি উঠে এসেছে কে কিভাবে চাকরি খোঁজার মাধ্যম হিসেবে কোন পদ্ধতিতে তারা চাকরি খোঁজেন, সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে। চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ সবশেষ অবস্থা জানতে আমরা সরাসরি তাদের ওয়েবসাইটে দেখে আসতে চাই। ডিএসসির ওয়েবসাইট, আজকে রবিবার সপ্তাহের প্রথম দিন। ডিএসসি এক্স ইন্ডেক্সে আমরা দেখছি এখন পর্যন্ত 1টা 36 মিনিট পর্যন্ত 5,387 সূচক আমরা দেখছি পয়েন্ট লেনদেনের।
সেটি কিন্তু নিম্নমুখী দেখছি যে -0.51% নিম্নমুখী। গত সপ্তাহের যে শেষ দিন কার্যদিবস ছিল বৃহস্পতিবার, সেদিনের থেকে আজকে কিন্তু কম। সরিয়া ভিত্তিক যে ইন্ডেক্স রয়েছে ডিএসই এস ইন্ডেক্স 1165 সূচক আমরা দেখছি, এবং ডিএস 30 ইন্ডেক্সে 2087 সূচক আমরা দেখছি পয়েন্ট। এবং একটি বিষয় দেখতে পাচ্ছি এখানে যে এখন পর্যন্ত যে দর পরিবর্তনের যে হার, সেটি আমরা একটু দেখতে চাই। দর বেড়েছে 81টি কোম্পানির এবং কমেছে 256টির। এখন পর্যন্ত অপরিবর্তিত রয়েছে 58টির। আমরা জানি এখন 1:36 বাজে, দুপুর 2:30 পর্যন্ত এই লেনদেন হবে। সেই লেনদেনে কিন্তু ওঠানামার যে পরিমাণ, সেটি কিন্তু আরও হয়ে থাকবে। এবং আগের সপ্তাহে দেখেছি আমরা যে অনেকটাই যে বাড়তি সূচকের লেনদেন ছিল, সেটি কিন্তু অনেকটাই আজকে দেখছি নিম্নমুখী। আমরা এখন পর্যন্ত এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা ডিএসইএক্স ইন্ডেক্স এবং সরিয়া ভিত্তিক 3টি ডিএস 30 ইন্ডেক্স, 3টিতে কিন্তু এখন পর্যন্ত নিম্নমুখী রয়েছে। অর্থাৎ আরও যে 1 ঘন্টারও মতো যে লেনদেন হবে, সেখানে কিন্তু আরও হয়তোবা উত্থান পতন সূচকের হয়ে থাকতে পারে, সেটি পরবর্তীতে দেখা যাবে। এদিকে সপ্তাহের শুরুর দিনে বেশ কিছু কোম্পানি বার্ষিক পর্ষদ সভা রয়েছে। আজ এক নজরে দেখে আসতে চাই কোন কোন কোম্পানির বার্ষিক পর্ষদ সভা রয়েছে। আমরা প্রতি সপ্তাহে দেখে থাকি যে নির্দিষ্ট কিছু কোম্পানি তাদের নির্দিষ্ট বার্ষিক পর্ষদ সভা করে থাকেন। সেখানে কোম্পানির নাম দেখছি আমরা বঙ্গজ লিমিটেড। 28 সেপ্টেম্বর আজকেই বিকেল 3টায় তাদের যে পর্ষদ সভা, সেটি ঠিক করা হয়েছে। দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেড, একই বিকেল 4টায় তাদের আজকে পর্ষদ মিটিং। তাল্লু স্পিনিং মিলস লিমিটেড এবং মিথুন নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড, আজকে একই দিন বিকেল 4টা এবং বিকেল 5টায় আমরা দেখছি তাদের বার্ষিক পর্ষদ সভা রয়েছে। সকাল থেকে এই রাজশাহীতে মন্দিরে মন্দিরে চলছে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। ষষ্ঠী পূজার আয়োজনের আরও খবর জানাতে ঘোড়ামারা মণ্ডপ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাকিবুল আছেন সেখানে। রাকিবুল, হিন্দু বা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গা উৎসব শুরু হয়েছে আজকে। ষষ্ঠী পূজার মাধ্যমে কিন্তু আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। সেখানে কেমন দেখছেন, যারা ভক্ত রয়েছেন তাদের কি মতামত এবং উৎসবমুখর পরিবেশ কিনা, কি দেখছেন সবশেষ জানাবেন আমাদের। সাজিদ, আসলে সকাল থেকেই ষষ্ঠী বিহিত পূজা, কল্পারম্ভ এবং নানা চণ্ডীপাঠ এবং একই সাথে ঢাক, শঙ্খ, সুর, উলুধ্বনি সবকিছু তো মিলে একেবারে উচ্ছ্বসিত যে ভক্তকুল, তাদের আরাধনার মধ্য দিয়ে কিন্তু আসলে ষষ্ঠীর পূজা সম্পন্ন হয়েছে। সকাল 6টা থেকে শুরু করে ঠিক সকাল 11টা পর্যন্ত ষষ্ঠীর যে লগ্ন, সেখানে সে পুজো হয়েছে। এবং আমরা রাজশাহী মহানগর সহ জেলার প্রায় 426টি মণ্ডপেও আসলে খবর পেয়েছে যে সেখানে সুষ্ঠুভাবে আসলে এই যে পূজার আনুষ্ঠানিকতা, শারদীয় উৎসবের যে আনুষ্ঠানিকতা, সেটি আসলে শুরু হয়েছে এবং উৎসবমুখর পরিবেশে আসলে চলছে। তবে নগরীর অন্যান্য অনেক মণ্ডপে আমরা দেখেছি ষষ্ঠীর দিনেও আসলে খুব একটা বেশি যে আয়োজন ছিল তেমনটা লক্ষ্য করা যায়নি। তবে সন্ধ্যায় আরতির মধ্য দিয়ে আসলে যে এই যে শারদীয় উৎসবের ষষ্ঠীর যে আনুষ্ঠানিকতা, সেটির আসলে ডামাডোল বাজবে বলে আমরা আসলে ভক্তদের কাছ থেকে জানতে পেরেছি। তবে অনেক মন্দিরেই মণ্ডপে সকাল থেকে আমরা দেখেছি ভক্তকুলরা এসেছেন, তারা প্রার্থনা করেছেন। প্রায় 1 বছর পরে এই যে দেবীর আগমন, সে দেবীর কাছে তারা প্রার্থনা করেছেন নিজেদের মঙ্গলের জন্য, সমাজ, পরিবার, দেশের মঙ্গলের জন্য এবং পুরো বিশ্বের শান্তির কামনা করে আসলে প্রার্থনা করেছেন। এবং আজ থেকে বাকি যে দিনগুলো, যেই কার্যকলাপগুলো রয়েছে বা যে কার্যবিধিগুলো রয়েছে, সেগুলো তারা পর্যায়ক্রমে পালন করবে এবং আগামীকাল যে সপ্তমী, সেটির আজকে সন্ধ্যার পর থেকে আসলে অনুষ্ঠিত হবে। তো সাজিদ, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। রাকিবুল, ধন্যবাদ। আমরা পরবর্তীতে যেতে চাই পূজাকে কেন্দ্র করে নেত্রকোনায় বেড়েছে বালিশ মিষ্টির বেচাকেনা। আমরা জানি যে পূজা উৎসব পার্বণ আসলে কিন্তু এই ধরনের মিষ্টি জাতীয় পণ্যের চাহিদা একটু বেড়ে যায়। সেখানে মুখরোচক এই মিষ্টি বেচা বিক্রির কেমন দেখছেন খবর, সেটি জানতে আমরা চলে যাব নেত্রকোনায়। আমাদের সাথে যুক্ত হচ্ছেন রিফাত আহমেদ রাসেল। পূজাকে ঘিরে যে এই মিষ্টান্নের যে চাহিদা, সেটি কেমন দেখছেন এবং দরদাম কেমন দেখছেন সেখানে? সাজিদ, আপনি জানেন যে আসলে নেত্রকোনা পাহাড় নদীর পরপরই যে নামটি সবচেয়ে বেশি আসে সেটি হলো বালিশ মিষ্টি।
নেত্রকোনার ঐতিহ্যের সাথে বালিশ মিষ্টি একেবারে জড়িয়ে রয়েছে এবং বিভিন্ন উৎসবগুলো আসলে কিন্তু এই মিষ্টির চাহিদা কিন্তু সবচেয়ে বেশি বেড়ে যায়। এখন যেহেতু পুজো চলছে, পূজার আজকে থেকে বলা যায় যে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে। সেই পূজার নিমন্ত্রণ দিতে কিন্তু সনাতন ধর্মাবলম্বীরা কিন্তু তাদের যে স্বজনগুলো রয়েছে সেই স্বজনদের বাড়ি বাড়ি কিন্তু মিষ্টি নিয়ে যাচ্ছেন। এর ফলে কিন্তু জেলার যে সবচেয়ে বড় যে মিষ্টির দোকান বয়নাট মিষ্টান্ন ভান্ডার, সেই মিষ্টান্ন ভান্ডার থেকে কিন্তু বালিশ মিষ্টির বেচাকেনা কিন্তু বেড়ে গেছে। এখানে কিন্তু আকার আকৃতি ভেদে কিন্তু প্রায় ৩০ টাকা থেকে শুরু করে কিন্তু ১,০০০ টাকা পর্যন্ত কিন্তু বালিশ মিষ্টির বেচাকেনা হচ্ছে। আমরা বিক্রেতার সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন পুজোকে ঘিরে বরাবরই তাদের প্রস্তুতি থাকে। সেই প্রস্তুতিকে মাথায় রেখে কিন্তু এবারও তাদের বাড়তি মিষ্টি প্রস্তুত রয়েছে এবং সেই প্রস্তুতি ঘিরেই কিন্তু তারা বেচা বিক্রি শুরু করেছেন। এবং ইতিমধ্যে মিষ্টিগুলো তাদের যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু ক্রয় করছেন এবং তাদের পছন্দসই বিভিন্ন আকার, বিশেষ করে সবচেয়ে বেশি ১০০ টাকা, ৩০০ টাকা এবং ৫০০ টাকার যে বালিশ মিষ্টিগুলো রয়েছে সেই মিষ্টিগুলো সুনাম রয়েছে, সেই সুনাম ধরে রেখে কিন্তু এই যে গয়নাত মিষ্টান্ন ভান্ডার রয়েছে তারা কিন্তু সেই মিষ্টি বিক্রি করছেন। সাজিদ, একটি বিষয় বলে রাখি, এই গয়নাত মিষ্টির ফলে কিন্তু নেত্রকোনা জেলার যে মিষ্টান্ন ভান্ডারগুলো রয়েছে সেই সবগুলোতেই কিন্তু ভালো একটি বেচা বিক্রি হচ্ছে এই পুজোকে ঘিরে। তো এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে বালিশ মিষ্টি বেচা কিনার সর্বশেষ। সাজিদ। রিফাত আহমেদ, আপনাকে ধন্যবাদ। দুর্গোৎসবের উপলক্ষে যে মিষ্টি বেচাকেনার যে খবর সেটি জানাচ্ছিলেন নেত্রকোনা থেকে আমাদের সহকর্মী, এবং তারও আগে দুর্গোৎসবের যে খবর সেটি রাজশাহী থেকে জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল। সৈয়দপুরে বেশিরভাগ ফলের দাম অপরিবর্তিত থাকলেও কমেছে বেশ কয়েকটি ফলের দাম। বিশেষ করে আপেল ও মাল্টার দাম কমেছে ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত। এ বিষয়ে বিস্তারিত জানতে সৈয়দপুর বাজার থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী আমিরুল বাপ্পি। আমরা চলে যাচ্ছি বাপ্পির কাছে। বাপ্পি, ফলের সরবরাহ কেমন সেখানে, এবং দরদামের যে বিষয়টি বলছিলাম কিছু ফলের দাম কমেছে, সে নিয়ে আসলে ক্রেতা বিক্রেতাদের মধ্যে কি ধরনের প্রভাব আপনি জানাবেন সেখান থেকে? সাজিদ, আসলে যত শীতকাল এগিয়ে আসছে ফলের দামগুলো কমে আসছে এবং পূজা উপলক্ষে বেশিরভাগ পণ্যের দাম বাড়লেও ফলের দাম কিন্তু কমেছে। আমরা দেখেছি যে আপেলের দাম কমেছে ৩০ টাকা ৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে ২৫০ টাকায়। এছাড়া মালটা বিক্রি হচ্ছে ২৮০ টাকায়, কমলা বিক্রি হচ্ছে ২২০ টাকায়, আঙুর বিক্রি হচ্ছে ৪০০ টাকায়, যেটি আমরা গত সপ্তাহে দেখেছিলাম ৫০০ টাকায় বেশি বিক্রি হচ্ছিল। তবে অপরিবর্তিত রয়েছে ডালিমের দাম। ডালিম এখনও ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। খেজুরের দামও এখনও পর্যন্ত অপরিবর্তিত হচ্ছে। তবে সবথেকে উদ্বেগজনক যে বিষয়টি হচ্ছে দেশি ফলের দামগুলোর খুব তেমন একটা কমছে না। দেশি কলার দাম এখনও ৫০ টাকা হালি বিক্রি হচ্ছে, একাধারে ৪০ থেকে ৫০ টাকা। ডাবের দাম বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত। তবে দেশি যে মালটাগুলো, সবুজ মালটাগুলো আছে সেগুলোর দাম কিছুটা কম, সেটি বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে। তো সব মিলিয়ে হচ্ছে যে ব্যবসায়ীরা বলছেন যে যত সময় যাবে এই যে শীতকালীন যে ফলগুলো আসবে এটা সেটি আরও কমে যাবে। তো এই ছিল সাজিদ আমার কাছে সবশেষ অবস্থা। দর্শক, এই ছিল আজকের এই সপ্তাহের বৌনিতে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।